প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আদর্শ কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। গত ক্লাসে যেগুলি আমি পড়াইছি, আমি আশা রাখি তোমরা সকলেই সেগুলি ঠিকমতো পড়েছো। আজকে আমরা কি শুরু করব, একটু বোর্ডের দিকে লক্ষ্য করি, তাহলে ভালো বুঝতে পারবো। একটু বোর্ডের দিকে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে ভূগোল প্রথম পত্রের তৃতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ে ভূমিরূপ পরিবর্তন সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু বোর্ডের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে আজকের মূল আলোচ্য বিষয় কি। আজকে আলোচ্য বিষয় ভূমিরূপ পরিবর্তন ও এর প্রকারভেদ। আর একটা আলোচ্য বিষয় আছে, সেটা হলো পাত সঞ্চালন। ভূমিরূপ পরিবর্তন এটা কি? আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের পরিবর্তন আছে, সময়ের বিবর্তনে প্রত্যেক জিনিসের পরিবর্তন হয়। মানুষের যেমন পরিবর্তন হয় শিশুকাল থেকে বৃদ্ধকাল, একটা গাছের যেমন পরিবর্তন হয়, ছোট চারা থেকে বড় গাছ হয়ে যায়, তেমনি ভূমিরও কালের বিবর্তনে পরিবর্তন হয়। এবং এই পরিবর্তনটা প্রকারভেদ কি সেই সম্বন্ধে আমরা আজকে জানব। আচ্ছা, প্রথমে একটু দেখি ভূমিরূপ পরিবর্তন জিনিসটা কি। একটু লক্ষ্য রাখো, ভূপৃষ্ঠ সর্বদা পরিবর্তনশীল। আমি প্রথমে যেটা আলোচনা করছি যে প্রত্যেকটা জিনিস সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, সেরূপ ভূপৃষ্ঠ সর্বদা পরিবর্তনশীল, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে ভূপৃষ্ঠ। আচ্ছা, আর ভূপৃষ্ঠের বাহ্যিক গঠনগত অবয়ব ভূমিরূপ কালের পরিক্রমায় ভূমিরূপের পরিবর্তন সাধিত হচ্ছে। পৃথিবীর পৃষ্ঠদেশে প্রতিনিয়ত পরিবর্তন ঘটতেছে। ভূমিরূপ পরিবর্তন কিভাবে হয়ে থাকে, প্রকারভেদটা একটু দেখি। ভূমিরূপ সাধারণত কিভাবে পরিবর্তিত হয়ে থাকে। ভূমিরূপের পরিবর্তন সাধারণত দুই ভাবে সংগঠিত হয়ে থাকে। তাহলে ভূমিরূপের পরিবর্তন সাধারণত কয় ভাগে পরিবর্তন হয়ে থাকে? দুই ভাগে। একটা হচ্ছে ধীর পরিবর্তন ও আকস্মিক পরিবর্তন। স্বাভাবিকভাবে বুঝতে পারছো, ধীর পরিবর্তন মানে যেটা ধীরে ধীরে পরিবর্তিত হয়, আর আকস্মিক পরিবর্তন হচ্ছে যেটা খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়। ধীর পরিবর্তনটা অনেক সময় নেয়, আস্তে 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 এই পরিবর্তন লক্ষ্য করা যায়। এটা সাধারণত চোখে দেখা যায় না, এটা অনেক বছর পর একটা আস্তে আস্তে পরিবর্তন হয়। আর আকস্মিক পরিবর্তনটা এটা সহজেই চোখে পড়ে, লক্ষ্য করা যায়। আচ্ছা, ধীর পরিবর্তনটা কি একটু দেখে নেই। ধীর পরিবর্তন ভূপৃষ্ঠের উপর এক ধরনের শক্তি কাজ করে, যার ফলে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে ভূপৃষ্ঠ তার রূপ পরিবর্তন করে থাকে। ভূপৃষ্ঠের উপর কিছু শক্তি কাজ করে, এটা বিভিন্ন প্রাকৃতিক শক্তি কাজ করে, এবং এই শক্তি কাজ করে বিধায় হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে এই পরিবর্তনটা সাধিত হয়ে থাকে। এই পরিবর্তন অত্যন্ত ধীর গতিতে হয়ে থাকে। আমি আগেই বলেছি যে যেটা ধীর পরিবর্তন সেটা অনেক সময় নিয়ে হয়, আস্তে আস্তে হয়, যেটা সহজে চোখে দেখা যায় না। এটা কালের বিবর্তনে 1000 বা 10,000 বা 1 লক্ষ বছর পর এই পরিবর্তনগুলো সাধিত হয়। এই ধরনের পরিবর্তনকারী শক্তি বা আলোড়নকে দুই ভাগে ভাগ করা যায়। ধীর পরিবর্তনের যে গতিটা, সেটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো মহীভাবক আলোড়ন, আর একটা হলো গিরিজনী আলোড়ন। আচ্ছা, এইখানটা হচ্ছে একটা ছবি দেওয়া হয়েছে, এটা হচ্ছে যেটা গিরিজনী আলোড়ন। গিরিজনী আলোড়নটা হচ্ছে যেটা উলম্বভাবে হয়, সেটা হচ্ছে গিরিজনী আলোড়ন। এটা খাড়াভাবে হয়। এটা আমাদের একটা উদাহরণ হচ্ছে স্তূপ পর্বত, ল্যাকুলিক পর্বত, এগুলি সাধারণত গিরিজনী আলোড়নের উদাহরণ।
আর মহীভাবক আলোড়নটা হচ্ছে সেটা হয় পাশাপাশি আলোড়ন, যেটা আনুভূমিকভাবে চাপ প্রয়োগ করে এই আলোড়নটা হয়। এটা যেমন আমাদের উদাহরণ দিতে পারে ভঙ্গিল পর্বতটা হচ্ছে মহীভাবক আলোড়নের একটা উদাহরণ। এই ভঙ্গিল পর্বতের মধ্যে কি আছে? ভঙ্গিল পর্বতের মধ্যে আমরা পাই হচ্ছে হিমালয় পর্বতমালা, তারপর রকি পর্বতমালা, আল্পস পর্বতমালা, এগুলি হলো ভঙ্গিল পর্বতের উদাহরণ। এবং এটা হচ্ছে মহীভাবক আলোড়ন, এরা পাশাপাশি বা আনুভূমিকভাবে এই আলোড়নটা হয়ে থাকে। তাহলে গিরিজনী আলোড়ন হয় উলম্বভাবে, যেটা খাড়াভাবে আলোড়নটা হয়, আর মহীভাবক আলোড়নটা হয় আনুভূমিকভাবে। আচ্ছা, পৃথিবীর ধীর পরিবর্তনকারী নিয়ামক সমূহ, মানে ধীর পরিবর্তনটা কি কি শক্তি দ্বারা পরিবর্তিত হয়, এই শক্তিগুলো একটু দেখি। প্রথমত হচ্ছে বায়ু প্রবাহ। আমরা জানি প্রতিনিয়ত বায়ু প্রবাহিত, সবসময় বায়ু প্রবাহিত হয়। এই বায়ু কিন্তু একটা বিশাল শক্তি, এবং এই বায়ু প্রবাহ দ্বারা প্রতিনিয়ত পৃথিবী পরিবর্তন হচ্ছে। 2 নম্বর হচ্ছে বৃষ্টিপাত। এটা হচ্ছে প্রাকৃতিক শক্তি, কিন্তু সব প্রাকৃতিক শক্তি। বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহের প্রবাহ, যেটা পাহাড় থেকে বরফ খুব দ্রুত গতিতে নিচে নেমে আসে, সেটা অনেক ভূপৃষ্ঠে অনেক ক্ষতি সাধন করে অথবা পরিবর্তন করে। নদীর স্রোত, আমরা জানি নদীর স্রোত দ্বারা 2 ফুট ভাঙে, আবার কোনো জায়গায় যা সঞ্চয় করে, হ্যাঁ, এটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আর সমুদ্রের ঢেউ প্রভৃতি, এগুলো হলো ধীর পরিবর্তনের নিয়ামক সমূহ। আচ্ছা, আকস্মিক পরিবর্তনটা কি? দেখো, আকস্মিক পরিবর্তন ভূপৃষ্ঠে সর্বদা পরিবর্তনশীল। বারবার বলতেছি যে প্রতিটা জিনিস পরিবর্তনশীল, তেমনি ভূপৃষ্ঠ পরিবর্তনশীল। তো ভূপৃষ্ঠ সর্বদা পরিবর্তনশীল। বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তির ফলে ভূপৃষ্ঠে হঠাৎ যে পরিবর্তন হয় তাকে আকস্মিক পরিবর্তন বলে। মানে আকস্মিক পরিবর্তন হচ্ছে হঠাৎ করে পরিবর্তনটা হয়। আর এরূপ পরিবর্তন সাধারণত অল্প পরিসরে হয়ে থাকে। ধীর পরিবর্তনটা কিন্তু ব্যাপক পরিসরে হয়ে থাকে, আর আকস্মিক পরিবর্তনটা খুব অল্প পরিসরে হয়ে থাকে। আচ্ছা, এখন দেখো আকস্মিক পরিবর্তন কয় প্রকার। আকস্মিক পরিবর্তন মূলত 2 প্রকার। আকস্মিক পরিবর্তনটা সাধারণত 2 ভাগে হয়ে থাকে। একটা হচ্ছে ভূমিকম্প। আমরা তো ভূমিকম্প সম্পর্কে আমাদের ধারণা আছে যে হঠাৎ ভূপৃষ্ঠ কেঁপে ওঠে, এটাই ভূমিকম্প, খুব অল্প সময়ের জন্য কেঁপে ওঠে। আর দ্বিতীয় হচ্ছে আগ্নেয়গিরি অগ্নুৎপাত। আগ্নেয়গিরি থেকে যে অগ্নুৎপাত হয়, লাভা ম্যাগমা বের হয়, এটা হলো আগ্নেয়গিরি অগ্নুৎপাত। তাহলে আকস্মিক পরিবর্তন হচ্ছে ভূমিকম্প ও আগ্নেয়গিরি অগ্নুৎপাত। আচ্ছা, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, সেটা হলো, এটা কি দেখতে পাচ্ছি? একটা আগ্নেয়গিরি। এই দেখো, এটা একটা জ্বালামুখ। এই যে পৃথিবীর অভ্যন্তর থেকে ম্যাগমা বের হচ্ছে, এই যে ম্যাগমা, আর এই যে জ্বালামুখ এবং লাভা, এবং এটা ধোঁয়া, এবং এই লাভা ম্যাগমা গলে গলে পড়ে। তো যাই হোক, প্রথম হচ্ছে ভূমিকম্পের ফলে কোনো এলাকা হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়। পৃথিবীর বড় বড় শহর কিন্তু ধ্বংস হয়ে গেছে এই ভূমিকম্পের ফলে। হ্যাঁ, ইটালির কিছু নগরী এরকম ধ্বংস হয়ে গেছে। আবার ফের অনেক স্থান ভূমিকম্পের ফলে কোনো নদী সমতল ভূমিতে পরিণত হয়েছে, আবার সমতল ভূমি নদীতে পরিণত হয়েছে। এটা আকস্মিক পরিবর্তন হয়। ভূমিকম্পের পরিবর্তনটা খুব সহজে লক্ষণীয় হয়। তেমনি আগ্নেয়গিরির ফলে যে ভূপৃষ্ঠের পরিবর্তন হয়, সেটাও খুব তাড়াতাড়ি হয় এবং স্বল্প পরিসরে হয়। আচ্ছা, এখন আমরা শেষ যেটা আলোচনা আছে সেটা হলো পাত সঞ্চালন। পাত সঞ্চালন কি? পৃথিবীর পৃষ্ঠদেশের আবরণ কতগুলো প্লেট দ্বারা গঠিত। আমাদের যে ভূমি আছে, ভূমির নিচে কতগুলো প্লেট আছে, এই প্লেটের উপরেই আমাদের এই ভূপৃষ্ঠ বেষ্টিত, প্লেট দ্বারা গঠিত। এই প্লেটগুলো ম্যান্টেলের উপরিভাগ এবং সমুদ্রের তলদেশীয় ভূত্বকের নিচের অংশে অ্যাস্টেনোস্ফিয়ারের উপর ভেসে রয়েছে। এগুলো আমাদের যে ভূপৃষ্ঠ, এই প্লেটগুলো আবার ভাসমান রয়েছে, এবং এরা সবসময় মুভমেন্ট করে, স্লো মুভমেন্ট করে এই প্লেটগুলো। আচ্ছা, অ্যাস্টেনোস্ফিয়ারের উপরের ভাগ, অ্যাস্টেনোস্ফিয়ারের উপরিভাগ, এই যে যার উপর প্লেটগুলো ভেসে আছে, উপরিভাগ পিচ্ছিল পদার্থ দ্বারা গঠিত। তার মানে অ্যাস্টেনোস্ফিয়ারের উপরিভাগটা হচ্ছে পিচ্ছিল পদার্থ দ্বারা গঠিত। হ্যাঁ,
পিচ্ছিল পদার্থ দ্বারা গঠিত, যার উপর অবস্থিত প্লেটগুলো সর্বদা চলমান রয়েছে। এই পিচ্ছিল পদার্থের জন্য প্লেটগুলো সবসময় মুভমেন্ট করে এবং এই মুভমেন্টটা কিন্তু খুব ধীরে হয়, খুবই ধীরে, এটাও সাধারণত লক্ষ্য করা যায় না। প্লেটগুলোর এর চলাচলই হলো পাত সঞ্চালন। এই যে প্লেটগুলো যে চলাচল করতেছে, এই চলাচলই হলো পাত সঞ্চালন। আচ্ছা, একটু নিচে লক্ষ্য করো, আমেরিকান ভূতত্ত্ববিদ এক্স লিপিচন 1968 এর মতে, দেখো একটু এটা ভালো করে লক্ষ্য রাখো, পৃথিবীতে 7টি বৃহৎ পাত, তার মানে পৃথিবীতে প্লেট আছে কটা? বৃহৎ 7টা প্লেট আছে, আর 20টি হচ্ছে ক্ষুদ্র পাতের অবস্থান রয়েছে। তার মানে পৃথিবীতে 7টা বৃহৎ প্লেট এবং 20টা ক্ষুদ্র প্লেট আছে। এই প্লেটগুলোর উপরে আমাদের ভূপৃষ্ঠ ভাসমান। আচ্ছা, প্লেটগুলো কি কি? 7টা বৃহৎ প্লেট কি কি? একটা হলো প্রশান্ত মহাসাগরীয় পাত, এগুলো একটু লক্ষ্য রাখিও। প্রশান্ত মহাসাগরীয় পাত, ইউরেশিয়ান পাত, উত্তর আমেরিকান পাত, দক্ষিণ আমেরিকান পাত, আফ্রিকান পাত, অস্ট্রেলীয় পাত এবং অ্যান্টার্কটিকান পাত। তাহলে 7টা পাত, এই বড় বড় 7টা পাতের উপর আমাদের ভূপৃষ্ঠ আছে এবং এই প্লেটগুলি খুব স্লো মুভমেন্ট করে এবং এই প্লেটগুলির সংযোগস্থলে যেসব দেশগুলি আছে, এই দেশগুলি কিন্তু খুব ভূমিকম্প প্রবণ, যেমন জাপান, ইন্দোনেশিয়া, এগুলি সাধারণত প্লেটের যে সংযোগস্থল, এই সংযোগস্থলগুলোর মাঝখানে এই দেশগুলি অবস্থিত এবং এই প্লেটগুলি যখনই মুভমেন্ট করে তখন এই দেশগুলিতে ভূমিকম্প হয়। এবং জাপান কিন্তু এমন এক পর্যায়ে, এমন এক দুটো প্লেটের মাঝখানে পড়ছে যে জাপানে প্রতিদিন ভূমিকম্প হয়। এই প্লেটের মুভমেন্টের জন্যই জাপানে প্রতিনিয়ত ভূমিকম্প হয়। আচ্ছা, এইখানে চিত্রটা একটু লক্ষ্য করো, এখানে কিন্তু গোটা পৃথিবীর ছবিগুলো দেওয়া আছে, মহাদেশগুলির ছবি দেওয়া আছে এবং প্লেটগুলির ছবি দেওয়া আছে। যেমন 1 নম্বর প্লেট, 2 নম্বর প্লেট, হ্যাঁ, 3 নম্বর প্লেট, 4 নম্বর প্লেট, 5 নম্বর প্লেট, 6 নম্বর প্লেট এবং 7 নম্বর প্লেট। 2 নম্বর প্লেট আছে দুই দিকে, এদিকে একটা এদিকে, কারণ এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় প্লেট, এটা প্রশান্ত মহাসাগরীয় প্লেট, এই 2 নম্বর। আর 1 নম্বর, এই তোমরা এখান থেকে লক্ষ্য করবা যে কোন অংশটুকু কোন জায়গায় অবস্থিত। এইখানে দেখো, এই যে আমরা এখানে এই যে জাপানকে দেখতে পাচ্ছি, এই যে জাপানটা হচ্ছে এই প্লেটের সংযোগ, এখানে একটা প্লেটের ইয়া আছে, ভাগ আছে, এই ভাগের মাঝখানে অবস্থিত, এখানে ভূমিকম্প হয়। এই যে এই যে প্লেটের সংযোগস্থলগুলি আছে, এই সংযোগস্থলের মাঝখানে যেসব দেশগুলি পড়ছে, সেই দেশগুলি সাধারণত ভূমিকম্প প্রবণ হয়ে থাকে, কারণ ওই প্লেট এই প্লেটগুলি যখনই মুভমেন্ট করে তখনই ওই দেশে ভূমিকম্পের সৃষ্টি হয়। তাহলে আজকে শেষ করার আগে তোমাদেরকে সকলে বলবো যে স্বাস্থ্যবিধি মেনে চলবা, বাইরে বের হলে মুখে মাস্ক পরবা, বাড়িতে আসলে অবশ্যই হাত সাবান দিয়ে ভালোভাবে ধুবা, বয়োজ্যেষ্ঠদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা আর নিজে সুস্থ থাকার চেষ্টা করবা। তুমি সুস্থ থাকলে পরিবার সুস্থ, পরিবার সুস্থ থাকলে সমাজ সুস্থ, সমাজ সুস্থ থাকলে দেশ সুস্থ। ঠিক আছে?